নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজ শিমুরালী চৌমাথায় সারা ভারত কিষাণ সভার যে সভা ছিল, সেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য নেতা শতরূপ ঘোষ। তার বক্তব্য আপনাদের সামনে যেমন তুলে ধরবো এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কী জানালেন শতরূপ ঘোষ সেটাও আপনাদের দেখাবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। এখানে নদিয়া, এক্ষেত্রে আমাদের নদিয়া জেলার কাউন্সিল মিটিং আছে চাকদায়। এবং গোটা রাজ্য জুড়েই আমাদের কৃষক সভা সম্মেলন চলছে এবং নদিয়ার আমাদের কাউন্সিল মিটিং চাকদায় পরশুদিন হবে, 1 তারিখ হবে। তো মূলত সেটাকে সামনে রেখে সমাবেশ। আর এছাড়া বাকি রাজ্যের যা এই মুহূর্তের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, দাবি দেওয়া, আমাদের লড়াই, এগুলো তো আছেই। সিএ নিয়ে মতুয়াদের অংশ বিজেপির সঙ্গে ছিল, কিন্তু দেখা গেল যে বিজেপির মতুয়াদের কিছু অংশ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন, কি বলবেন? শান্তনু সেন, এই ওদের এই শান্তনু ঠাকুর সই করে ওদের কিসব চোতা দিয়েছিল কিছু লোককে, যে এটা হচ্ছে আমার দেওয়া মতুয়া সার্টিফিকেট। কি হলো, বিজেপি শাসিত রাজ্যে ওই শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া সার্টিফিকেট মাটিতে পড়ে থাকলো, আর তার উপর মারিয়ে সেই লোককে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিল বিজেপির পুলিশ। সুতরাং মতুয়া মানুষকে নিয়ে, নবসূত্র মানুষকে নিয়ে, দেখুন বাংলায় স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার সময়, পরবর্তীকালে বিশেষ করে 70-এর দশকের ওই সময় জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা তাদের পরিবার উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন এবং এখানকার জল মাটির সঙ্গে মিশে গিয়ে তারা আমাদের আত্মীয় হয়ে এই মাটির সঙ্গে সবাই মিশে গেছেন। তারা ভারতের নাগরিক, তারা ভারতের মানুষ। আজকে নতুন করে তাদেরকে নিয়ে এই যে রাজনীতি হচ্ছে, আমরা দেখুন বারবার করে বলেছি যে এই রাজনীতিতে পা দেবেন না, এতে প্রতারিত হতে হবে। আমরা মানুষের, এই শান্তনু ঠাকুর বলেছিলেন যে যেদিন সিএ চালু হবে সবার প্রথম সিএতে অ্যাপ্লিকেশনটা আমি করব। আজকে 1 বছর হয়ে গেল, করেছে শান্তনু ঠাকুর। অসীম সরকার কবিগান গিয়ে ঘুরে ঘুরে বলে বেড়াতো, আমার কি দুঃখ গো, আমার পরিবারের ওপর মুসলমানরা কি অত্যাচার করেছিল গো, আমি ছোটবেলা চলে এসেছিলাম গো বাংলাদেশ থেকে। তার তো সবার আগে সিএতে অ্যাপ্লাই করার উচিত ছিল, যদি সত্যি বাংলাদেশ থেকে এসে থাকেন। যেই সিএটা হলো তখন বলছে না, আমার তো ভারতীয় জন্ম, আমি কেন অ্যাপ্লাই করবো? সুতরাং এই যে 2 নম্বরই এরা করে গেছে, বছরের পর বছর ধরে করে আসছে, গত কয়েক বছর ধরে এই যে প্রতারণাটা এরা করছে। সুতরাং আমরা বাংলার মানুষের কাছে আবেদন আগেও করেছি, এখনও করছি, এই প্রতারণায় আপনারা পা দেবেন না, এদের কাছে পা দেবেন না। আর আজকে যে এসআইআর এর নামে যেটা হচ্ছে, এটা কি ছেলে খেলা হচ্ছে বলুন তো? যে কোর্ট কদিন আগে নির্দেশ দিল, যাদের নাম এসআইআর থেকে বাদ গেছে, বিহারে বললো যে এখন তাদের আধার কার্ডটা নিতে হবে। এই আধার কার্ড আপনারা জানেন, সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলে দিয়েছিল যে আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না। তারপরে গত 10 বছর ধরে আমাদের যাবতীয় ডকুমেন্টে আধারকে বাধ্যতামূলক করা হয়েছিল, যাবতীয় ডকুমেন্টে। তারপরে হঠাৎ করে এখন ইলেকশন কমিশন এসে বলছে যে না, তোমার বাকি সব ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু আধারের ডকুমেন্টটা কোনো ডকুমেন্ট নয়। আর সেই ডকুমেন্টের তালিকায় কি দিয়েছে, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যদি তোমার সার্টিফিকেট দেওয়া হয়, সেটা নাকি ভোটার লিস্টে নাম তোলার জন্য ডকুমেন্ট। মানে চিন্তা করুন, ভারত সরকার আমার চোখের রেটিনা স্ক্যান করে, আমার আঙুলের ছাপ নিয়ে, আমার আর 5টা ডকুমেন্টকে চেক করে ভেরিফাই করে আমাকে আধার কার্ড দিল, সেইটা বৈধ নয়। আর কোথার পাড়ার শনি মন্দিরে গিয়ে আমি 51 টাকা চাঁদা দিয়ে একটা চোতা নিয়ে আসবো, সেইটা হয়ে গেল বৈধ। কোনো সুস্থ সমাজে, কোনো সভ্য সমাজে এটা চলতে পারে? সরকারের দেওয়া ডকুমেন্ট বৈধ নয়, মন্দির মসজিদের দেওয়া ডকুমেন্ট বৈধ। সুতরাং এই প্রতারণায় বিজেপি করছে। আমরা শুধুমাত্র মতুয়া সম্প্রদায় কেন, মতুয়া সহ সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, এই প্রদর্শনে আপনারা পা দেবেন। পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা ঘোষণা, কত? 5,000 টাকা। বলবেন তারপর আপনার ভাইপোকে দিন না, মাস গেলে 5,000 টাকা দিয়ে বলুন, ভাইপো তোকে মাস গেলে 5,000 টাকা দিচ্ছি, তুই আর গরু বালি কয়লা চুরি করিস। তাদেরকে আপনার ভাইপো কেমন শোনে? 100 দিনে আপনার ভাইপো 5,000 কোটি টাকা সম্পত্তি বানাবে পিসির নাম ভাঙিয়ে। একজন পরিযায়ী শ্রমিক 5,000 টাকায় আপনার কাছে পশ্চিমবাংলায় তার পরিবার চালাবে। বাইরে কাজ করতে গেলেও 600-700 টাকা 800 টাকা করে দিনমজুরি পাচ্ছে। যে মানুষ মাসে 7 দিন 8 দিন কাজ করলে একজনের 5,000 টাকা আজকাল মজুরি হচ্ছে। কেরালা থেকে শুরু করে, তামিলনাড়ু থেকে শুরু করে এই সমস্ত রাজ্যে কাজ করলে মাসে 8 দিন কাজ করে যে মজুরি পাবে একজন মানুষ, শখ করে কেউ পরিযায়ী হয়েছে? কার শখ হয় যে নিজের পরিবারকে ছেড়ে বাইরের রাজ্যে কি দিনের পর দিন থাকতে? 5,000 টাকা নিয়ে এসে আপনাকে থাকবে। আবার বলছেন কি আপাতত কদিন দেবেন, মানে কি ভোট অব্দি দেবেন, ভোটের পরে বাড়ি যাও। টিএমসি বিজেপির বাইনারি থেকে শূন্য থেকে এবার কি সিপিএম উত্তরণ ঘটবে? দেখুন, সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু এইটুকু আমরা বলতে পারছি, এইটুকু আমরা দেখেছি, যবে থেকে পশ্চিমবাংলায় বামপন্থীরা হেরেছে, খালি বামপন্থী হারেনি, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষও হেরেছেন। যদি খেটে খাওয়া মানুষকে জিততে হয়,
তাহলে আমরা চাই বামপন্থীরা যে আমাদেরকে মানুষ যদি সেই যোগ্য মনে করেন আমাদেরকে সেই দায়িত্ব দিন। কিন্তু একাধিক জায়গায় বামফ্রন্টের কর্মীদের আক্রান্ত হচ্ছে, এ তো নতুন কি বরাবরই হচ্ছিল, যেখানে সুযোগ হচ্ছে আক্রমণ ফিরিয়েও দেওয়া হচ্ছে, মানুষ সঙ্গে থাকলে আরও ভালো করে ফিরিয়ে দেওয়া হবে। ওই জন্য ওই আক্রমণের আমাদের না দৌড় দেখা আছে, ওই আক্রমণ তৃণমূলের জোরে নয়, পুলিশের জোরে আক্রমণ। বলুন আপনাদের নদিয়া জেলাতে এই পঞ্চায়েতের আগে 2018 পঞ্চায়েতের কী চেহারা দেখেছিলেন আর 2023 পঞ্চায়েতে কী চেহারা দেখলেন? এই নদিয়ার জেলা পরিষদ 2013 তৃণমূল দখল করেছিল, নদিয়ার জেলা পরিষদ আমরা জিতি, আমাদের জেতা জেলা পরিষদ 2013 ওই চোর মুকুল রায় পরে বিজেপির নেতা হয়েছে, এখন কোন পার্টিতে আছে জানি না। এই চোর মুকুল রায় এসে নদিয়ার জেলা পরিষদ দখল করেছিল। 2018 পঞ্চায়েতে এখানে যে ভোট করতে দেওয়া হয়নি তৃণমূলের গুন্ডাদের জোরে, আর 2023 পঞ্চায়েতে তৃণমূলের গুন্ডারা বাড়ি থেকে বেরোতে পারেনি, যতটুকু সন্ত্রাস করতে পেরেছে পুলিশের জোরে। যেখানে পুলিশ আছে সেখানে তৃণমূল আছে, যেখানে পুলিশ নেই সেখানে তৃণমূল নেই। এই যে এই নদিয়াতে তাহিরপুরে আমরা মিউনিসিপ্যালিটি জিতেছি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তাহিরপুর মিউনিসিপ্যালিটি আমরা জিতলাম, দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো, তাহিরপুর জিতলাম, বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। কেন? তাহিরপুরের আইসির দায়িত্ব ছিল তৃণমূলকে ভোটে জেতানো, তৃণমূল ভোটে জেতেনি, আইসি ট্রান্সফার। পুলিশের জোরে গুন্ডামি করতে সবাই পারে, পুলিশকে 5 দিন থানায় বসিয়ে রেখে রাস্তায় নামুন, তারপর দেখবো কত বড় গুন্ডা হয়েছে। আরজি করে ঘটনায় প্রথমে আপনারাই সরব হয়েছিলেন এবং আপনারা বাধা সৃষ্টি করেছিলেন, সেই পুনরাবৃত্তি না কিছু না ঘটতে ঘটতেই আবার সিঙ্গুরে একটা মেয়ের ঘটনা, বামফ্রন্টেই আটকায়। দেখুন আরজি করের ঘটনার যদি বিচার হতো, আরজি করের অপরাধীরা যদি শাস্তি পেত, সবাই যদি ধরা পড়তো, তাহলে কে বলতে পারে হয়তো কসবা ল কলেজের এই ঘটনা ঘটতো না, সিঙ্গুরের ঘটনা ঘটতো না। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, হাসপাতাল হোক কি কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসের এই যে প্রাতিষ্ঠানিক ধর্ষণ, এই যে একটা ধর্ষণের কালচার চলছে, হয়তো হতো না। কিন্তু আরজি করের ঘটনায় আপনারা সবাই জানেন কি হলো। সঞ্জয় রায় ছাড়া বাকি সমস্ত অপরাধী মমতা ব্যানার্জি এবং মোদির সাহায্যে তারা বেঁচে গেল। সুতরাং মমতার আশ্রিত অপরাধীরা বুঝে গেল যে আমাদের কোনো অসুবিধা নেই, এইভাবেই চলছে। আরজি করের অপরাধীদেরও কোনো শাস্তি হয়নি, আমাদেরও কোনো শাস্তি হবে না। সুতরাং এই ঘটনা ঘটবেই, এটাই ভাবতে খারাপ লাগলেও বাস্তব। আপনারা প্রতিবাদ করছেন এই দুটো ঘটনা নিয়ে, কিন্তু এরকম অনেক ঘটনা আছে, কিন্তু দেখা গেল মাঝে মাঝে লাভ হচ্ছে বিজেপির। দেখুন আমরা এইগুলোকে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে আমরা ওই চোখে দেখছি না। যদি আপনার যদি এটা মনে হয় যে ধর্ষণ হলে, বা আপনার বলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না, কারোর যদি এটা মনে হয় যে ধর্ষণের ঘটনা ঘটলে বিজেপির লাভ হচ্ছে, বিজেপি যদি ধর্ষণটাকে নিজের লাভ হিসেবে দেখতে চায় তাহলে দেখতে পারে। কিন্তু আমাদের তো এখানে লাভ ক্ষতির প্রশ্ন নাই। ধর্ষণের সংস্কৃতি পশ্চিমবাংলায় বন্ধ হলে সেটা আমাদের লাভ, আমরা সেই দিকে লড়াই করছি। তার বাইরে আমাদের লাভ ক্ষতি চোখে আমরা কেন দেখব? তালিকা দিল আজকে এসএসসি, আগামীকাল থেকে কি হবে? ওই তো লিস্ট মিলিয়ে দেখুন, ওর মধ্যে কতগুলো তৃণমূলের কোন কোন স্তরের নেতা আছে। আর এই অযোগ্যতা যাদের তালিকা বেরিয়েছে, এবার আমরা তাদের কাছে আবেদন করছি। দেখুন দাগিদের যে তালিকা সুপ্রিম কোর্ট বার করতে বলেছিল, এত গুঁতো খেয়ে ওদেরকে বার করতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু মনে করি না মূল দাগিদের তালিকা এইটা। আসল দাগি আপনারা নন, আসল দাগি তারা যাদেরকে আপনারা টাকা দিতে বাধ্য হয়েছেন। দাগিদের তালিকা বলতে কিন্তু আমরা তৃণমূলের সেই চোর নেতাগুলোর নামের তালিকা বুঝি। সবাই সেটিং করে নিয়েছে, কিন্তু আপনারা কেনই অপমান সহ্য করবেন? আমি নিজে জানি, এরকম ঘটনাও শুনেছি, কোনো ছেলে কি কোনো মেয়ে, সে হয়তো পরীক্ষায় হয়তো তার 40টার মধ্যে হয়তো 35টা উত্তর জানা ছিল, তাকে একেবারে ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাকা নিয়ে তার থেকে যে সাদা খাতা জমা দিতে হবে, আমরা আনসার ভরে আমরা তোমায় চাকরি দেওয়াবো। সেই মতো সে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি কিনেছে, তারা যে চাকরি চলে গেছে। এক একজনের এক এক রকম গল্প। আবার অনেকে আছে জীবনে কোনো দিন মানে নিজের নাম সই করতে পারে না, সেও এখন ক্লাসে গিয়ে পড়াশোনা করাচ্ছে, সেই চাকরি পেয়েছে টাকা দিয়ে। কিন্তু আমরা বলছি এই সামাজিক লজ্জা গ্লানি একমাত্র আপনারা কেন নেবেন? যারা টাকা খেয়েছে আপনাদের কাছ থেকে, তারা চুরির টাকাগুলো ভোগ করবে, আপনারা মাথা নিচু করে ঘুরবেন। এত কিছু করে পারলেন না তো চাকরি বাঁচাতে। মমতা ব্যানার্জি অনেক আশ্বাস দিয়েছিল, তোমাদেরটা বুঝে নেবো, দেখে নেবো, এই করে নেবো। পারলেন না তো দেখে নিতে, বুঝে নিতে। চাকরি গেল তো, এখন নামটা ফলাও হয়ে বেরোলো তো। আপনার পাড়ায়, আপনার পরিবারে, আত্মীয় স্বজনের কাছে ছোট হলেন তো, বন্ধু বান্ধবের কাছে ছোট হলেন তো। এবার যাদের জন্য এই অবস্থা হলো তাদেরকে এবার ছোট করুন, এবার তাদের নামগুলো বলুন, ওই দাগিদের তালিকাটা আমরা বানাই, এবার সেই দাগিগুলোর হিসাব হোক। থ্যাংক ইউ। কংগ্রেস সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব, গণ আন্দোলনের নেতা কমরেড শতরূপ এবং এই সভায় যারা এসছেন বিভিন্ন অঞ্চল থেকে, তাদের সবাইকে চাকদা ব্লক কৃষক সভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা বলছি। এই সভা চলছে
পাশাপাশি আজকে ভাদ্র মাসের শনিবার মায়েরা পুজোয় বসেছেন, তাদেরও একটু অসুবিধা হচ্ছে। মায়েরা প্রার্থনার মধ্যে, অনেক প্রার্থনার মধ্যে একটি কথা তারা বলছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বিশ্বাস করুন, আমাদের রাজ্যের সন্তানরা এই মুহূর্তে একটুও ভালো নেই। আপনি যখন খবর নিচ্ছেন, আপনি যখন আপনার সন্তানের কামনায় পুজো দিচ্ছেন, তখন আমাদের রাজ্যের সন্তানদের যারা ভালোবাসবেন, আমাদের রাজ্যের সন্তানদের যারা ভবিষ্যৎ তৈরি করবেন, তারা হাফ প্যান্ট পরে গায়ে কাদা মেখে গেঞ্জি গায়ে দৌড় পাচ্ছে আর পেছনে সিবিআই তাড়া করছে। এই হচ্ছে আমাদের রাজ্যের আজকে দৃশ্য, এই হচ্ছে আমাদের রাজ্যের আজকে চিত্র। নদিয়া জেলার বিধায়ক, নদিয়া জেলার এই ছবি আজকে গোটা রাজ্যের সাথে একইভাবে একই ধারায় চলছে। আমরা যখন সভা করছি, তখন আমরা যদি পরিসংখ্যান দেখি, তখন এই রাজ্যের কৃষকরা ভালো নেই। প্রতি ঘন্টায় একজনের বেশি কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। আমরা 2022 সালের যদি পরিসংখ্যান নেই, বছরে প্রতি মাসে 11,290 জন কৃষক আত্মহত্যা করছে। প্রতিদিনে একজনের বেশি কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কি কারণে, সেটা আমাদের ভাবনার সময় চলে এসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কৃষক আন্দোলন কোন জায়গায় যাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা সংগত কারণে আগামী পরশু 1 সেপ্টেম্বর আমরা নদিয়া জেলার কৃষক আন্দোলনের নেতৃত্বরা বসে সিদ্ধান্ত নেব। নদিয়া জেলার যে কৃষক আন্দোলন, তার গতিধারা ঠিক করব। কৃষকরা প্রতিদিন কিভাবে বঞ্চিত হচ্ছে, কৃষকরা কিভাবে কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, কি পরিস্থিতিতে কৃষকদের দিন কাটছে, এই হচ্ছে আমাদের রাজ্যের নিদান। ফলে আমাদের ভাবতে হবে যে আমরা আগামী দিনে কি করব। আমরা যখন এখানে সভা করছি, তখন এই ভাদ্র মাসে মূলত পাট ওঠার মাস। আমরা 12ই আগস্ট রাজ্য কৃষক সভার পক্ষ থেকে কলকাতার পাটসন বিভাগে, পাটসন দপ্তরে আমরা কৃষক সভার পক্ষ থেকে পাটের দাম নিয়ে ডেপুটেশনে গিয়েছিলাম। জেলার পক্ষে আমি কল্যাণদা ছিলাম। সেখানে তারা বলবার সময় বলল 5,500 টাকা কুইন্টাল তারা মিনিমাম সাপোর্ট প্রাইস রেখেছে। অথচ 1 কুইন্টাল পাট উৎপাদন করতে গিয়ে আমার জেলার কৃষকের প্রায় 8,000 টাকা খরচ হয়ে যায়। সেখানে দেশের কেন্দ্রীয় সরকার মাত্র 1 কুইন্টাল পাট উৎপাদনের জন্য মাত্র 5,500 টাকা এমএসপি তারা রাখে। কিভাবে? আমরা বলেছি, আপনারা বাজার থেকে খোঁজ নিন, বাজারের যে দাম তার সাথে প্রতিযোগিতামূলক বাজারের সাথে আপনারা মাঠে নামুন। আমাদের জেলার বেশিরভাগ পাট ক্রয় কেন্দ্রগুলো, যাকে ইংরেজিতে বলে জেসিআই, সেগুলো উঠে গেছে বা উঠে যাবার মুখে। চাকদার যে পাটকল, চাকদার যে জেসিআই, সেটা বন্ধ হয়ে গেছে। এখন বেলার দিকে একটা জায়গা গিয়ে তারা পারচেজ সেন্টার খুলেছে। কৃষক তার পাট লাভজনক দামে আর বিক্রি করতে পারছে না। আমরা যদি ধান উৎপাদনের কথা আমরা যদি খেয়াল করি, তাহলে সরকার প্রতি কুইন্টাল ধানের দাম বেঁধে দিয়েছে 1600 টাকা। অথচ আমরা যেখানে 17 লক্ষ কৃষককে নথিভুক্ত করার কথা, আমরা দেখি মাত্র 1,37,000 কৃষককে নথিভুক্ত করে বাদ বাকি ধান তৃণমূলী ফরেদের মাধ্যমে 900 টাকা কুইন্টাল কিনে নিয়ে সেগুলোকে 1600-1700 টাকা কুইন্টালে সরকারের কাছে দিচ্ছে। আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা বিডিওকে বলেছি, জেলা শাসককে বলেছি, কৃষককে প্রতিদিন কিভাবে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, 1 কুইন্টাল ধান বিক্রি করতে গেলে আমাকে উৎকোচ দিতে হয়। আমার 1 কুইন্টাল ধান বিক্রয় করতে গেলে
6 থেকে 7 কেজি, কোথাও কোথাও 9 থেকে 10 কেজি ধান আমাকে বেশি দিতে হয়। 100 টাকার একটা বস্তা, এলাকার থেকে যেখানে ধান নিয়ে যেতে হয় তারও 60 টাকা খরচ। সব মিলিয়ে কৃষকের যে খরচ, সরকার যে দাম দেয়, কৃষক তার বাধ্য হয় অন্য জায়গায় কম দামে সেই ধান বিক্রি করে দিতে। কারণ ধান বিক্রি করার যে ব্যবস্থা অত্যন্ত জটিল ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে কৃষক ধান বিক্রি করতে পারে না। পঞ্চায়েতগুলোতে, বিডিও দপ্তরে আমরা বলেছি প্রত্যেকটা অঞ্চলে ধান ক্রয় কেন্দ্র খুলতে হবে, কিন্তু আমরা দেখি ধান ক্রয় কেন্দ্রের কথা বিডিও স্বাভাবিকভাবে মেনে নিতে চাইলেও যখন ধান কৃষক নিয়ে দুয়ার ও দুয়ারে ঘুরে বেড়ায় তখন ধান ক্রয়ের কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু আমরা খবর নিয়ে দেখি তৃণমূলের চুনোপুটিরা এই ধান কৃষকদের কাছে স্বল্প মূল্যে কিনে তারা বেআইনিভাবে ধান ক্রয় কেন্দ্রগুলোর মধ্যে দিয়ে দেন। কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমরা পঞ্চায়েত নির্বাচনের চিত্র কি, সেই পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা দেখেছিলাম চাকদা ব্লকের প্রায় কোথাও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারা জোর করে ভোট লুট করে এলাকার প্রশাসনকে কাজে লাগিয়ে তারা পঞ্চায়েতগুলো দখল করেছে। এখন যখন এই পঞ্চায়েত সদস্যগুলোর আমরা চেহারা দেখি, পঞ্চায়েত প্রধানের চেহারা দেখি, সারা গায়ে সোনার সাজ, ভরি ভরি সোনা, লক্ষ লক্ষ টাকার ব্রেসলেট সারা গায়ে ঝুলে থাকে। কোথা থেকে আসছে এই টাকা? 100 দিনের কাজ বন্ধ। 100 দিনের কাজ যারা করেছিলেন তাদের বকেয়া টাকা আজও পরিশোধ করা হয়নি। সেই টাকা তসরুপ করে তৃণমূলের নেতা মন্ত্রীরা সব খেয়ে নিলেন। এই রাউতারি অঞ্চলে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই মিনার হোসেন মন্ডলরা পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়েছিলেন, তাদেরকে মেশিন দেখিয়ে, বন্দুক দেখিয়ে তাদেরকে এই ভোট কেন্দ্রে যাওয়া রুখে দিয়ে পঞ্চায়েত সদস্য হয়েছেন, পঞ্চায়েত প্রধান হয়েছেন, পঞ্চায়েতের সভাপতি হয়েছেন, কিন্তু মানুষের কাছে তাদের দায়বদ্ধতা নেই। প্রতিটা পঞ্চায়েত সদস্য আজকে 4 চাকা গাড়ি করে ঘুরে বেড়ান। প্রতিটা পঞ্চায়েত সদস্য তাদের মোটা সোনার চেন ছাড়া তাদেরকে তৃণমূলের নেতা বলে মানায় না। এ কথা আমার নয়। আপনি যদি টোটোতে যাতায়াত করেন, টোটো চালক আপনাকে বলবে। আপনি যদি ভ্যানে যাতায়াত করেন, ভ্যান চালক আপনাকে এ কথা বলবে। আমরা কৃষক সভার নেতা, কৃষক সভার কর্মীরা আমরা বলছি, আমরা মানুষ কিন্তু তৈরি হচ্ছে। প্রতিদিনের শোষণ, প্রতিদিনের কষ্ট, প্রতিদিনের যন্ত্রণা, মানুষ তার অভিজ্ঞতার থেকে এই শিক্ষা নিতে চাইছেন। আগামী দিনে মানুষ সংঘবদ্ধ হচ্ছেন, অতএব ইচ্ছে করলেই লুট করে